দেখো, আমি যা করছি আমার নিজের সজ্ঞানে কিছু করি নেই। বিশ্বাস করো, আমি নেশার ঘোরে কি থেকে কি করে ফেলেছি আমি নিজেও জানি না। আমি যা করছি আমার মনে হয়েছে তোমাকে বিয়ে করা আমার উচিত, তাই বিয়েটা করে নিলাম। তুমি চাইলে তোমার মতো থাকতে পারো। আজ থেকে পড়াশোনা থেকে সব দায়িত্ব আমার। ম্যাম, আপনি তো পচা হয়ে গেছেন। আপনি আমাকে অনেক মারছেন। আয়ান পুরো কথা বলার আগেই নদী মুখ চেপে ধরে বলে, এইসব কথা সবার সামনে বলতে হয় না আয়ান। সবাই তাকিয়ে আছে, গাড়িতে ওঠো। না, আমি আপনার সাথে যাব না। আপনি পচা, আবারও আমার শার্ট প্যান্ট খুলে ফেলবেন। আপনি অনেক পচা, আপনার সাথে আমি যাব না। আয়ান, আমি নেশার ঘোরে এমনটা করে ফেলেছি। রাতের কাজটার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আর তুমি এখন আমার হাজব্যান্ড হও। এখন বিষয়টা নর্মাল। আমি আপনার হাজব্যান্ড? হ্যাঁ, তোমাকে তো আমি বিয়ে করলাম, তাই না? আবার কাজী অফিসে মানুষ কি জন্য আছে? বিয়ে করার জন্য, কিন্তু আপনি তো আমার মালকিন। আপনি কিভাবে আমার বউ হইলেন? বিয়ে করেছি তাই বউ হয়ে গেছি। বাসায় চলো, সবাই তাকিয়ে আছে। নদী আয়নের হাত ধরে গাড়িতে উঠে বসিয়ে দিল। আয়নকে বলে ওঠে, আয়ান, প্রমিস করো তুমি গতকাল রাতের কোনো কথা কাউকে বলবে না। দেখো, আমি চেয়েছিলাম আমার হাজব্যান্ড আমাকে প্রথম স্পর্শ করবে, বাট তার আগেই আমি তোমার সাথে ফিজিক্যাল সম্পর্ক করে ফেলেছি, যার কারণে তোমাকে আমি বিয়ে করে নিলাম। তুমি যদি ওই রাতের কথা লুকিয়ে রাখতে পারো তাহলে তুমি যা চাইবে আমি সব দিব। সত্যি আমি যা চাইবো তাই দিবেন? হ্যাঁ। আমি পড়াশোনা করে অনেক বড় হইতে চাই। আমার পড়াশোনা করতে মন চায়, কিন্তু আমার তো বাবা মা নাই। এতিমখানায় বড় হয়েছি। ওইখানে থেকে একজন দত্তক নিয়ে সেই আপনাদের বাসায় রেখে মারা গেল। ওকে, আমি তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দিব। সত্যি? হ্যাঁ। আয়ন খুশিতে নদীকে জড়িয়ে ধরল। নদী কেঁপে উঠল। নদী আয়নের দিকে তাকিয়ে থাকলে আয়ন তাড়াতাড়ি করে নদীকে ছেড়ে দিয়ে বলে, সরি ম্যাম। সমস্যা নেই, তুমি আমার হাজব্যান্ড হও, আমাকে জড়িয়ে ধরতে পারো। না, আপনাকে জড়িয়ে ধরবো না। আপনি পচা আছেন। আবারও আমার শার্ট প্যান্ট যদি খুলে দেন আর পচা কাজ করবেন। আর করব না, সরি। আমাকে অন্য জায়গায় ভর্তি করে দিবেন। আপনার কাছে আমি থাকবো না। কোথায় ভর্তি হবে? আমার ফ্রেন্ডরা যেখানে হয়েছে ওইখানে ভর্তি হব। শহরের বাইরে চলে যাবে? হ্যাঁ। ওকে, বাট প্রমিস করছো কিন্তু? কাউকে কিছু বলবে না, প্রমিস ভাঙা পাপ কিন্তু, মাথায় রেখো। ঠিক আছে, আমি প্রমিস ভাঙবো না। আয়নের কারো ডাকে ভাবনার জগৎ থেকে বের হলো। আয়নের আম্মু বলে ওঠে, আয়ান, নদী তোর কাজিন হয়। আর নদী, এটা আমার হারিয়ে যাওয়া ছেলে আয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আয়ান, যা ফ্রেশ হয়ে নে। ওকে আম্মু। আতিয়া কোথায়? ওকে তো দেখছি না। তোর ভাবির সাথে বের হয়েছে, সন্ধ্যার আগে ফিরে আসবে। ও আচ্ছা। আয়ন সোজা চলে গেল। নদী মনে মনে ভাবতে লাগলো, আমার কেন ওকে এত চেনা লাগছে? কেন জানি মনে হচ্ছে এই আয়ান আর ওই আয়ান এক। না, এটা কিভাবে হয়? ওই তো এতিম ছিল। তোর আমার মনের ভুল হয়তো। আয়ন রুমে চলে গেল। ফ্রেশ হয়ে খাটে শুয়ে পড়ে ভাবতে লাগলো। উনি আমার কাজিন, ওনার সাথে এভাবে দেখা হবে ভাবতেও পারি নাই। উনি কি আমাকে চিনতে পারছেন কি জানি, হয়তো নাও চিনতে পারে। 15 বছর থেকে আজ আমি 20 বছরের। চেনার প্রশ্ন আছে না? কতটা পরিবর্তন হয়ে গেছি, আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছি। আয়ন কথাগুলো ভাবতে ভাবতে খাট থেকে উঠে পড়লো। আয়ন নিচে গেলে আয়নের আম্মু বলে ওঠে, আয়ান, নদীকে নিয়ে তোর বড় ফুপির বাসায় ঘুরতে যেত। ঠিক আছে, আপনি রেডি হয়ে আসেন। রেডি আছে, নিয়ে যা। আয়ন নদী বাসা থেকে বের হইল। আয়ান বলে ওঠে, বাইকে যাবেন নাকি হেঁটে যাবেন? হেঁটে যায়, গাড়িতে উঠতে মন চাচ্ছে না। গ্রামটা ঘুরেও দেখা হবে। আচ্ছা, একটা কথা বলবো? হ্যাঁ, বলো। আপনাকে তো আগে কোনো দিন দেখি নাই। আমি এই ফার্স্ট এখানে এসেছি। আব্বু আম্মুকে মেনে না নিলে আব্বু আম্মু ঢাকা চলে যায়, ওখানে সব কিছু করে ফেলে। দাদার বাড়ির ব্যাপারে কখনো আমাদের জানায় নাই। এত বছর পর সব ঝামেলা শেষ করে সম্পর্কটা আগের মতো হয়ে গেছে। দাদু অসুস্থ, তাই আমি এসেছি। আব্বু আম্মু ভাই বোনও চলে আসবে। ও আচ্ছা, আপনি তাহলে বড় চাচ্চুর মেয়ে? হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলবো? জি বলেন। তুমি কি আমাকে চেনো? আই মিন, কিছু মনে করো না। আমার একজন পরিচিত ছিল, ওর নামও আয়ান ছিল। ওই এতিম ছিল। আমার কেন জানি মনে হয় তুমি কি না। প্লিজ কিছু মনে করো না, আমার মন বলছে, তাই আর কি। কে ছিল ওই আয়ান? নদী আয়নের কথাই চুপ হয়ে গেল। আয়ান বলে ওঠে, ও ফুপির বাসায় চলে এসেছি,
ভিতরে চলেন। আয়ান নদীকে নিয়ে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকতেই আয়ানকে দেখে ওর কাজিনরা দৌড়ে এসেছে, জড়িয়ে ধরে। আয়ান বলে ওঠে, আরে কি করছিস তোরা, পড়ে যাব তো। আয়ান কখন এসেছিস? 1 ঘন্টা হয়েছে। এই ছাড় তোরা। ভিতরে আসে, ওনাকে তো চিনতে পারলাম না। আয়ান কিছু বলার আগে ভিতর থেকে ফুপি দৌড়ে এসেছে। নদীকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলে, মামুনি তুমি এসেছো, ভিতরে আসো। এই তোরাও কি বাহিরে দাঁড় করিয়ে রাখছিস কেন? ফুপির কথা শুনে আয়ান বাদে সবাই ভ্যাবাচাকা খেয়ে গেল। নদীকে নিয়ে চলে গেল। আয়ান রাকিবকে বলে ওঠে, কে রে? বড় চাচুর মেয়ে, চেনস না তোরা? ও আম্মু বলছিল খেয়াল নাই, ভিতরে আয়। আয়ান রাকিবের সাথে ভিতরে গেল। নদীকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। আয়ানকে দেখে রাকিবের দাদিমা বলে ওঠে, আরে হাজবেন্ড যে। বউ কেমন আছো? তুমি দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছ কেন? আয়নের কথা শুনে সবাই হাসতে লাগলো। আয়ন দাদিমার পাশে বসলে দাদিমা হেসে গাল ধরে বলে, তুমি আসবে দেখে সুন্দর হয়ে গেছি। হাহা, চলো তাহলে বাসরটা করে নেই। আয়নের কথা শুনে দাদিমা কান ধরে বলে, দিন দিন ফাজিল হয়ে যাচ্ছেন তাই না? আমার জানলে আপনাকে দৌড়ানি দিতে হবে। হিহি, এখন তো নাই, এই সুযোগ কাজে লাগালে খারাপ হবে না। আয় বাসর করতে আয়। পেতনি কবে এসেছিস? 3 দিন হইল। আপু রুমে আসেন। আয়ান তুইও আয়। নদীকে নিয়ে রাইসা চলে গেল। রাকিব আয়নকে টেনে নিয়ে যেতে লাগলো। আয়নকে রুমে নিয়ে গিয়ে রাকিব বলে উঠল, আয়ান, নদী আপুকে কেমন চেনা চেনা লাগছে। তোর কাছে একটা ছবি ছিল, ওই মেয়েটার মতো ওনাকে দেখতে। চশমা খুলে একদম ওই মেয়েটা হবে। মেয়েটার মতো দেখতে না উনি সেই? আয়নের কথা শুনে রাকিব অবাক হয়ে গেল। রাকিব বলে ওঠে, উনি কি তোকে চিনতে পারছে? সন্দেহ করছে আমাকে, বলো তার মন বলে আমি নাকি তার পরিচিত আয়ান। বাবা, তোর কণ্ঠ চেঞ্জ, তোর মুখ দাড়িতেও বোঝা যায় না। আগেকার আয়ান আর এখনকার আয়ান অনেক চেঞ্জ। তারপরও তার মনে হয় তুই সেই। হুম, কথাটা শুনে অবাক হয়ে গেছি। উনি কি বিয়ে করছে নাকি? জানি না। যাই বল, নদী আপু কিন্তু স্মার্ট আর বিউটিফুল। উনি আগে থেকে স্মার্ট সুন্দরী। ওনাকে তোর পরিচয় দিবি না? দেখি, চল রাইসাকে জ্বালিয়ে আসি। চলো। আয়ন রাকিব রাইসার রুমে ঢুকলো। নদী আয়নের দিকে তাকালো। আয়ন চেয়ার টেনে বসে পড়ল। কিরে পেতনি, তোর রুম অনেকটা চেঞ্জ মনে হচ্ছে। চেঞ্জ বলতে শাশুড়ি এইটাই গিফট করছে। আয়ন ভুরু কুচকে বলে, বিড়াল, তুই আমার জিনিস নিয়ে এসেছিস কেন? ওই কথা কম বল, তোরটা না আমার জামাইয়েরটা নিয়ে এসেছি। কিসের জামাই? আমি বাসায় নাই, আমার ঘরের অর্ধেক জিনিস চুরি করে নিয়ে এসেছিস। তোরটা না, কইলাম না আমার জামাইয়ের। আমার ভালো লাগছে আমি নিয়ে এসেছি। তোমার বিয়ে হয়েছে? না, এই বদমাইশের সাথে বিয়ে ঠিক করা আছে। আচ্ছা আপু তুমি বলো, আমাদের বিয়ে হইলে আমার জিনিস ওর হবে, ওর জিনিস আমার হবে, তাই না? সেখানে আমি একটু এই টেবিলটার হেডফোন নিয়ে এসেছি। এখানে চুরি করে নিয়ে আসার কি হলো? শাশুড়ি আম্মু কিচ্ছু বলে নাই, এই খচ্চরটা হুদাই চিল্লায়। কিসের শাশুড়ি? একদিন ব্যবহার করলাম না, তার ভিতরে নিয়ে চলে এসেছিস। খচ্চর কোথাকার, রাকিবের বাচ্চা। তুই কিছু বল। আমি কানে তুলা দিয়েছি, আমি কিছু জানি না। আয়ন রাইসা ঝগড়া করতে লাগলো। নদী ওদের দিকে তাকিয়ে থাকতে লাগলো। নদীকে ডাকলে নদী চলে গেল। আয়ন রেগে বলে, পেতনি ভূতনি কোথাকার। রাকিব চলে গেলে রাইসা রেখে আয়নকে টান দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরলে। আয়ন বলে ওঠে, পেতনি কি করছিস? ছাড় বলছি। 1 বছর পর আবারও একটু আসলি, তারপরও ঝগড়া করবি? একটু ভালোবেসেও তো কথা বলতে পারোস। রাইসা কথাগুলো বলে আয়নের ঠোঁটের দিকেই যাবে, তখনই নদী এসে পড়ে। আয়ন নদীকে দেখে চমকে গেল। রাইসাকে ধাক্কা মেরে দিল। নদী অন্যদিকে ঘুরে তাকিয়ে বলে, মেঝো আম্মু কল দিয়েছে, আমাদের যেতে বলল। আব্বু আম্মু সবাই নাকি এসেছে। আপনি যা ভাবছেন তেমন কিছুই না। সমস্যা না, এই বয়সে এমন হয়। রাইসা সরি, যাই হোক আমি আসছি, তুমি যাও। আপু থাকো আমাদের এখানে। পরে আসবো, এখন যাই। নদী কথাগুলো বলে হাঁটা দিল। আয়ন নদীর পিছন পিছন যেতে লাগলো।
আয়ন নদী সবার থেকে বিদায় নিয়ে নদীর সাথে বের হয়ে গেল। দুজন চুপচাপ হাঁটছে। আয়ন হঠাৎ করে বলে ওঠে, আপনি কি বিয়ে করেছেন? না, কেন? কেন, আপনার তো 28 বয়স হয়ে গেছে, এখনো বিয়ে করেন নাই কেন? তুমি আমার বয়স কিভাবে জানলে? আমি আপনার হাজবেন্ড আয়ান। আয়নের কথা শুনে নদী থমকে গেল। নদী আয়নের দিকে ঘুরে বলে, আমি বুঝতে পেরেছিলাম, বাট সত্যি হবে বুঝতে পারিনি। তুমি সেদিন হঠাৎ কোথায় উধাও হয়ে গিয়েছিলে? আমি এতিমখানায় গেলে আব্বু আম্মু আমাকে নিয়ে চলে আসে। তারপর থেকে এখানে আসি আপনাকে খুঁজতে। আপনার বাসায় গেছিলাম, কিন্তু আপনি ওই বাসা ছেড়ে অন্য জায়গায় নাকি চলে গেছেন। তারপর আর আপনাকে আমি খুঁজে পাই নাই। ও আচ্ছা, যাই হোক, আব্বু আম্মু সামনে নিজের পরিচয় দিও না। ওরা আমাদের বিয়ের ব্যাপারে জানে। তুমি রাইসার সাথে